রোকেয়া আমাদের ছেলেটাকে কোলে নিয়ে অন্য ঘরে চলে গেল, যেন আমার সাথে আর একই রুমে নিঃশ্বাসও নিতে না হয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, শার্টটা টেনে খুলে ফ্লোরে ফেলে দিলাম। তারপর গামছা দিয়ে শরীরটা মুছে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বাইরে থেকে দরজায় হালকা একটা ধাক্কা দিয়ে খুব নিচু গলায় ডাকলাম, রোকেয়া, রোকেয়া, দরজাটা খুলো না, একটাবার আমার কথা শোনো। ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু রোকেয়ার ভারী শ্বাসের শব্দ আর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমি দরজার কপাল ঠিকই একদম ভেঙে পড়া গলায় বললাম, আমার ভুল হয়ে গেছে রোকেয়া, আমি শয়তানের পাল্লায় পড়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ তুমি তোমার বাবাকে কিছু বলবে না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার এই করুণ কাকুতি মিনতির কোনো প্রভাব রোকেয়ার ওপর পড়লো কিনা বোঝা গেল না। ঘর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। দরজার বাইরে অন্ধকারের মধ্যে আমি মেঝেতেই বসে পড়লাম। সুমাইয়ার সেই পরীর মতো রূপ, সুমাইয়ার গায়ের পারফিউমের ঘ্রাণ, কিংবা অফিসের সেই মিথ্যে অহংকার, সবকিছু আজ আমার কাছে বিষের মতো মনে হতে লাগলো। যে সুমাইয়াকে খুশি করতে গিয়ে আজ আমার এই অবস্থা, সেই সুমাইয়া এখন শান্তিতে হয়তো ঘুমাচ্ছে, আর আমি নিজের ঘরে অপরাধীর মতো দরজার বাইরে মেঝেতেই পড়ে আছি। হঠাৎ মনে হলো, এত বছর ধরে যে মেয়েটা নীরবে আমার সব অত্যাচার সহ্য করে গেছে, আজ যদি ও সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যায়, তবে এই বাচ্চার দায়িত্ব, এই সংসার, এই জীবন, কোনটা নিয়ে আমি বাঁচবো? আমার তো সুমাইয়াও হবে না, আর রোকেয়াকেও আমি চিরতরে হারিয়ে ফেলবো। আমি দরজায় আবার একটু ধাক্কা দিয়ে বললাম, রোকেয়া, কাল সকালে আমি অফিসে যাব না, আমি যে কোনো ভাবে টাকা জোগাড় করে বাজার নিয়ে আসবো, বাচ্চার জন্য দুধ নিয়ে আসবো, তুমি প্লিজ দরজাটা খোলো। রোকেয়া দরজা খুললো না। আমি ড্রয়িং রুমে সেই ডিমের গন্ধের মধ্যে বসে রইলাম। সারা রাত ড্রয়িং রুমের সোফাতেই শুয়ে বসে কাটিয়ে দিলাম। এক ফোঁটা ঘুম চোখের পাতায় নামেনি। ভোরের দিকে ক্লান্তিতে চোখ দুটো লেগে এসেছিল। হঠাৎ দরজার সিটকিনি খোলার শব্দে ঘুমটা ভাঙলো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বেজে গেছে। আস্তে করে চোখ মিলে ডাইনিং স্পেসের দিকে তাকালাম। দেখলাম রোকেয়া ডিম ভেজে বাটিতে করে নিয়ে এসেছে। ও পরম মমতায় ছোট ছেলেকে কোলে নিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। কিন্তু কাল রাতে আমি নিজে যে ডিমগুলো এনেছিলাম, সেগুলো তো রাতে রোকেয়া আমার গায়ে ছুঁড়ে ভেঙে ফেলেছে। তাহলে কি সকালে নিজে গিয়ে নিয়ে এসেছে ডিমগুলো? এগুলো ভাবা বাদ দিলাম। সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখে আমার মনের ভেতরের জমাট বাঁধা ভয়টা একটু হালকা হলো। মনে মনে খুশি হলাম। ভাবলাম, যাক, রোকেয়া বোধহয় কাল রাতের রাগটা ভুলে গেছে। আমার উপরে আবার রোকেয়া বেশিক্ষণ রাগ করে থাকে না। নিশ্চয়ই ও আমাকে মনে মনে ক্ষমা করে দিয়েছে। আমি কাল বিলম্ব না করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সোজা ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। রোকেয়া তখনও ছেলেকে খাইয়ে দিচ্ছে। আমি একটু নরম আর ভয়ে ভয়ে বললাম, রোকেয়া, আমার খাবারটা একটু দাও। রোকেয়া আমার দিকে একবারের জন্য চোখ তুলে তাকালো না। ছেলের শেষ লোকমাটা মুখে তুলে দিয়ে ও খুব মিষ্টি গলায় ছেলেকে বলল, বাবা, খাওয়া শেষ তো, যাও ঘরে তোমার আপুর কাছে গিয়ে খেলো। 2 বছরের ছেলেটা রোকেয়ার কথা কিভাবে বুঝলো আমি জানি না। ও ওর ছোট্ট দুটো পায়ে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে গেল। অথচ আমি কিছু বললে ছেলেটা কিছুই বোঝে না। রোকেয়া আমার দিকে না তাকিয়ে চুপচাপ থালা বাসনগুলো গুছাতে লাগলো। ভাবলাম হয়তো আমার গলার আওয়াজ পাইনি, তাই গলাটা একটু চড়িয়ে আবার বললাম, রোকেয়া, শুনতে পাচ্ছ? আমার খাবার দাও, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আমার কথা শেষ হওয়ার আগে রোকেয়া ঘূর্ণিঝড়ের মতো ঘুরে দাঁড়ালো। ওর চোখের মনি দুটো থমথমে আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ও চিৎকার করে বলে উঠল, খবরদার, আমার নাম আপনার মুখে আনবেন না, একদম না। আপনি অফিসে যাবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আর শুনুন, আজ বাসা থেকে বের হওয়ার পর এই ফ্ল্যাটে যেন আপনাকে আর পা রাখতে না দেখি। এটা আমার বাবার টাকা দিয়ে কেনা ফ্ল্যাট, মনে আছে তো? রোকেয়ার মুখের ওপর এই কথাগুলো শুনে আমার ভেতরের ভয় তো উবে গেলই, উল্টো অপমান আর রাগে সারা শরীর রি করে উঠল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে একটা শব্দ আর করলাম না। রাগে অপমানে গাল দুটো লাল করে সোজা নিজের ঘরে চলে গেলাম। তাড়াতাড়ি জামা কাপড় পরে ব্যাগটা কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকতেই সুমাইয়া আমার দিকে তাকালো। প্রতিদিনের মতো আজ আমার মুখে সেই হাসি ছিল না। চোখ দুটো লাল, চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সুমাইয়া আমার ডেস্কে এগিয়ে এসে খুব মিষ্টি গলায় বলল, কি হয়েছে শাহেদ সাহেব? আপনাকে আজকে এত চিন্তিত আর মন খারাপ দেখাচ্ছে কেন? কোনো প্রবলেম? আমি সুমাইয়ার সুন্দর চেহারার দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেললাম। থমথমে গলায় বললাম, এখানে না সুমাইয়া, সব লাঞ্চ টাইমে বলবো। দুপুরের লাঞ্চ টাইমে আমি আর সুমাইয়া অফিসের ক্যাফেটেরিয়ার এক কোণে টেবিলে গিয়ে বসলাম। সুমাইয়ার ফর্সা মুখের দিকে তাকিয়ে আমার ভেতরের মিথ্যুক পুরুষটা আবার জেগে উঠল। নিজের অপরাধ ঢাকার জন্য আমি বানোয়াট আর মিথ্যা গল্পের জাল বুনতে লাগলাম। খুব করুণ সুর তুলে সুমাইয়াকে বললাম, কি আর বলবো সুমাইয়া, আমার স্ত্রী আমাকে সামান্যতম মানসিক শান্তি দেয় না। সারাটা মাস খালি টাকা আর টাকা করে। টাকা না দিতে পারলেই ঝগড়া শুরু করে দেয়, রান্না বন্ধ করে দেয়। আজ সকালেও না খেয়ে অফিসে এসেছি। তার না আছে আপনার মতো কোনো সুন্দর চেহারা, না আছে কোনো গুণ। সারাদিন খালি বাপের বাড়ির দোহাই দেয়। আমার কষ্টে অর্জিত টাকা নাকি ওনার বাপের বাড়িতে পাঠাতে হবে, এসব নিয়ে আজ সকালে না খাইয়ে আমাকে বের করে দিল। আমার এই বানানো দুঃখের কথা শুনে সুমাইয়ার চোখে যেন মায়া উতলে উঠল। ও এক মুহূর্ত দেরি না করে টেবিলের উপর রাখা আমার হাতটা ওর দুটো নরম হাত দিয়ে চেপে ধরলো। খুব নরম আর সহানুভূতিশীল গলায় বলল, আহা শাহেদ, আপনি এত কষ্ট সহ্য করছেন, এত বাজে একটা মেয়ের সাথে আপনি কিভাবে থাকেন? তাহলে আপনার বউকে ডিভোর্স দিচ্ছে না কেন? ছেড়ে দিন না ওকে। আপনি ছেড়ে দিলে তবে তো বুঝবে কি রত্ন হারিয়ে ফেলেছে। সুমাইয়া আমার হাতটা নিজের দিকে আরো একটু টেনে নিল। একদম কাছে ঘেঁষে এসে চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আপনার তো নিজের একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার আছে শাহেদ। আপনার মনের মতো কোনো সঙ্গিনীকে খুঁজে নিলেই তো সব
ঝামেলা মিটে যায়, তাই না? সুমাইয়ার এই কথা আর চোখের দৃষ্টিতে আমার যেন পাখা গজিয়ে গেল। মনের ভেতর এক অদ্ভুত আনন্দের দোলা দিতে লাগলো। ঠিক তখনই সুমাইয়া ওর লেডিস ব্যাগটা খুললো। সেখান থেকে 4,000 টাকা বের করে আমার হাতের তালুতে গুঁজে দিয়ে বলল, সামনে বেতন পাওয়া পর্যন্ত এই টাকা দিয়ে অন্তত নিজের প্রতিদিনের খরচটা চালান। নিজেকে এত কষ্ট দেবেন না প্লিজ। টাকাগুলো হাতে নিয়ে আমার মনে হলো সুমাইয়ার মতো রূপসী আর মহান নারী থাকতে আমি কেন এতদিন রোকেয়ার মতো একটা মেয়ের পিছে পড়েছিলাম। অফিস ছুটি হতেই সুমাইয়ার দেওয়া সেই 4,000 টাকা নিয়ে সোজা বাজারে গেলাম। দুধ, চাল, মাছ, তরকারি আর বাচ্চার সব পছন্দের জিনিস নিয়ে বড় দুটো বাজারের ব্যাগ ভরে ফেললাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরলাম তখন মনের ভেতর এক অদ্ভুত দম্ভ কাজ করছিল। দরজায় নক করতে রোকেয়া দরজা খুলে দিল। আমি মুখটা শক্ত করে সোজা গিয়ে বাজারের দুটো ভারী ব্যাগ রান্নাঘরের টেবিলে ধপ করে রাখলাম। রোকেয়া বাজারের দিকে একবারও তাকালো না। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছোট ছেলেকে কোলে নিয়ে হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল। রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো। আদো আদো গলায় বলল, বাবা আজ আমার জন্য কি এনেছো? মেয়েটাকে দেখে আমার সব রাগ জল হয়ে গেল। আমি মেয়েটাকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিলাম। ব্যাগ থেকে বড় একটা ক্যাডবেরি চকলেট আর আইসক্রিমের কাপ বের করে ওর হাতে দিয়ে বললাম, এই নাও মা, তোমার জন্য নিয়ে এসেছি, খেয়ে নাও। আমি নিজের রুমে গিয়ে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নিলাম। ডাইনিং স্পেসে এসে দেখি রোকেয়া এখনো ছেলেকে নিয়ে ঘরে দরজা আটকে ভেতরে বসে আছে। ঘর একদম অন্ধকার। রোকেয়ার এমন শক্ত আর বরফের মতো নীরব আচরণ দেখে ভেতরে ভেতরে আবারও একটা অদ্ভুত ভয় চেপে বসলো। হাজার অহংকার থাকলেও ওর এই কঠিন বন্ধ দরজায় ধাক্কা দিয়ে ওকে ডাকার মতো সাহস আমার ভেতরে আর খুঁজে পেলাম না। না খেয়েই ক্ষুধা পেটে অন্য রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠলো। টুং করে শব্দ হতেই দেখি সুমাইয়া মেসেজ দিয়েছে, কি রাতে খেয়েছো তো? আমি সাথে সাথে উত্তর লিখলাম, না খাইনি, আমার স্ত্রী আজকেও কিছু রান্না করেনি। আমার উত্তর দেখে সুমাইয়া পরক্ষণেই প্রশ্ন করলো, এখন কি আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন? আমি কিবোর্ডে টাইপ করে পাঠালাম, না, আমি অন্য রুমে এসে একা শুয়ে পড়েছি। আমার এই মেসেজটা পেয়ে মনে হলো সুমাইয়া অনেক বেশি খুশি হয়েছে। ওর সাথে সাথেই লিখলো, খুব ভালো করেছো, কালকে অফিসে একটু তাড়াতাড়ি এসো তো, আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো। আমি লিখলাম, ঠিক আছে। তারপর সুমাইয়াকে গুড নাইট বলে ডাটা অফ করে দিলাম। সারাদিন এত মানসিক ধকল আর শারীরিক ক্লান্তিতে কখন যে চোখ দুটো বুঝে এলো বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে পা রাখতে আমার চোখ কপালে উঠলো। দেখি কাল রাতে সুমাইয়ার টাকায় কেনা বিশাল বাজারের ব্যাগ দুটো কিচেন রুম থেকে এনে ড্রয়িং রুমের মেঝে এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন কোনো আবর্জনা। থলে থেকে মাছের পচা দুর্গন্ধ ভেসে আসছে। ওগুলো কাল রাতে ফ্রিজেও রাখা হয়নি। তার মানে রোকেয়া কাল রাতে আর ঘুম থেকে উঠে মাছের ব্যাগ ছুঁয়নি পর্যন্ত। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি ও যথারীতি আজকেও কেবল নিজের আর বাচ্চাদের জন্য ডিম ভাজছে। আমার আনা এত এত বাজার ডাস্টবিনের মতো পড়ে আছে। এত দামি বাজার এইভাবে পচে নষ্ট হতে দেখে আমার মেজাজটা একদম সপ্তমে চড়ে গেল। আমি হন হন করে এগিয়ে গিয়ে থলে দুটো হাতে তুলে নিলাম। তারপর একদম সোজা বাসার বাইরে গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগে আমার পিত্তি জ্বলে যাচ্ছিল। মনে মনে বলতে লাগলাম, ওর এত কিসের দেমাগ, কিসের এত অহংকার রোকেয়ার? ওর বাপের টাকার এত গরম, নাকি ওর ওই কালো বিশ্রী রূপের দম্ভ? একটা সামান্য বিষয় এত বড় নাটক করার কি আছে? পচা বাজারের ব্যাগ দুটো নিচে ফেলে দিয়ে এসে হাত মুখ ধুয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। বের হওয়ার সময় রোকেয়া ডাইনিং টেবিলে দাঁড়িয়েছিল, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকালো না, যেন আমি এই বাড়িতে থাকা আর না থাকা সমান কথা। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে অফিসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10 মিনিট লেট হয়ে গেল। ডেস্কে বসতেই সুমাইয়া আমার দিকে তাকিয়ে একটু অভিমানে সুরে বলল, তোমাকে না আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম শাহেদ, লেট করলে কেন? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলো না সুমাইয়া, তুমি তো আমার বাসার অবস্থা সবই জানো, সেই ঝামেলার জন্যই আসতে লেট হয়ে গেল। সুমাইয়া আমার কাঁধে হালকা হাত রেখে মিষ্টি হেসে বলল, আহা সমস্যা নেই, লাঞ্চ টাইমে আমরা একসাথে খাবো, তখন সব ঠিক হয়ে যাবে। খেয়াল করলাম কথা বলতে বলতে আমাদের সম্পর্কের এই আপনি সম্বোধনটা কখন যে একদম সহজ তুমিতে নেমে এসেছে, টেরি পাইনি। দুপুরের লাঞ্চ টাইমে আমি আর সুমাইয়া আবার ক্যাফেটেরিয়ার সেই নির্জন টেবিলটাতে গিয়ে বসলাম। সুমাইয়া তার ব্যাগ থেকে একটা টিফিন ক্যারিয়ার বের করলো। ঢাকনা খুলতেই একদম বাসমতি চালের খাসির বিরিয়ানির সুবাস চারপাশে ছড়িয়ে পড়লো। আমাকে চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখে সুমাইয়া চামচটা হাতে নিয়ে বলল, তোমার মন খারাপ কেন শাহেদ? নাও, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। সুমাইয়ার মুখ থেকে এমন কথা শুনে আমি এক মুহূর্তের জন্য একদম অবাক হয়ে গেলাম। এত রূপসী একটা মেয়ে, অফিসে যার পেছনে কত শত ছেলে ঘোরে, সে কিনা আমাকে নিজ হাতে বিরিয়ানি খাইয়ে দিবে? আমি গলে গিয়ে বললাম, ঠিক আছে দাও। সুমাইয়া ডান হাত দিয়ে খুব যত্ন করে এক লোকমা বিরিয়ানি তুলে আমার মুখের সামনে ধরলো, আর বাঁ হাত দিয়ে তার দামি আইফোনটা বের করে ঝটপট কয়েকটা সুন্দর অ্যাঙ্গেলের ছবি তুলে ফেললো। আমাকে খাইয়ে দেওয়ার পর সুমাইয়া চামচটা আমার হাতে তুলে দিয়ে আদুরে গলায় বলল, এবার তুমি আমাকে একটু খাইয়ে দাও তো, আমি আরেকটা ছবি তুলি। আমিও হাসি মুখে বিরিয়ানির লোকমা সুমাইয়ার মুখে তুলে দিলাম। সুমাইয়া স্ক্রিনে ছবিগুলো দেখে বেশ সন্তুষ্ট হয়ে বলল, ছবিগুলো কিন্তু দারুণ এসেছে শাহেদ, এগুলো কিন্তু ফেসবুকে আপলোড করে দেব। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলো। সেদিন এই ছবির কারণেই রোকেয়া শাড়ির কথা জেনে এত বড় তাণ্ডব বাঁধালো। আজ আবার ছবি আপলোড দিলে কি হবে? কিন্তু পরক্ষণেই আমার ভেতরের পুরুষালীর জিদ আর অহংকারটা চারা দিয়ে উঠলো। মনে মনে ভাবলাম, রোকেয়া যখন সব জেনে গেছে তখন আর ভয় পেয়ে লাভ কি? ও দেখুক, ও চোখে আঙুল দিয়ে দেখুক যে আমার মতো পুরুষের জন্য বাইরে কত সুন্দরী আধুনিক মেয়েরা পাগল হয়ে থাকে। ও আমাকে ঘরে ভাত দেয় না, অপমান করে, আর বাইরের অন্য মেয়েরা আমাকে একদম মাথায় তুলে রাখতে চায়। ও বুঝুক ও কাকে হারাচ্ছে। নিজের সব দ্বিধা ঝেড়ে ফেলে আমি হাসি মুখে সম্মতি দিলাম। আমার সম্মতি
সম্মতি পেতেই সুমাইয়ার সাথে সাথে ফেসবুকে ছবিগুলো পোস্ট করে দিল। আমাকে ট্যাগ করলো, ক্যাপশনে লিখলো উইথ মাই লাভলি পার্সন, লাভলি লাঞ্চ টাইম। এদিকে দুপুরের সব কাজ শেষ করে রোকেয়া ঘরে একা বসেছিল। মনটা ভালো করার জন্য ও ফেসবুকে স্ক্রল করছিল, কিন্তু ফেসবুক খুলতেই নিউজ ফিডে একদম ওপরে সুমাইয়ার সেই নতুন পোস্টটা ভেসে উঠল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সুমাইয়া একদম খেসে বসে শাহেদকে হাসি মুখে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে, আর পরের ছবিতে শাহেদও সুমাইয়ার মুখে পরম আদরে খাবার তুলে দিচ্ছে। ছবিগুলো চোখের সামনে ভেসে উঠতে রোকেয়ার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। হাজার হাজার অপমানের চেয়েও এই ছবি দুটো ওর বুকটাকে চুরমার করে দিল। এতদিনের জমে থাকা কষ্ট আর তীব্র আক্রোশে ও হাত থেকে মোবাইলটা সোজা ফ্লোরে ছুড়ে দিল। ঝনঝন শব্দে দামি মোবাইলটা স্ক্রিনটা একদম চুরমার হয়ে ভেঙে গেল। রোকেয়া ফ্লোরে বসে অঝরে কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত চেপে বিড় বিড় করে বলতে লাগলো, অনেক হয়েছে, আর না, আজকেই আমি এই শয়তানটার একটা হেস্তনেস্ত করব, আজকেই শেষ। বিকেলে অফিস শেষে আমি সুমাইয়াকে তার বাসার সামনে নিরাপদে পৌঁছে দিলাম। সুমাইয়ার থেকে বিদায় নিয়ে মনে এক অদ্ভুত বিজয়ী ভাব আর বীরের দম্ভ নিয়ে নিজের বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যায় যখন দরজায় নক করলাম, রোকেয়া এসে দরজাটা খুলে দিল। আমি মনের ভিতর একরাশ ফুটে থাকা অহংকার নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। ভেবেছিলাম কালকের মতো আজকে ও মুখ ঘুরিয়ে চলে যাবে, কিন্তু না। রোকেয়া ঘরে ঢুকে দুই বাচ্চাকেই নিজের রুমে আটকে রেখে সোজা ড্রয়িং রুমে এসে আমার সামনে দাঁড়ালো। ওর চোখের মনে দুটো একদম রক্ত জবার মতো লাল হয়ে আছে, চেহারাটা শিউরে ওঠার মতো শক্ত। ওর সেই ভয়ঙ্কর থমথমে চাহনি দেখে আমার ভেতরে এতক্ষণে তৈরি হওয়া সব দম্ভ এক নিমিষেই বাতাসে উবে গেল। আমি ভেতর থেকে কেমন যেন ভয় পেয়ে গেলাম। আমি কিছু মুখ ফুটে বলার আগেই ঠাস করে একদম সজোরে একটা কড়া থাপ্পড় আছড়ে পড়লো আমার ডান গালে। কান দুটো ভোঁ ভোঁ করে উঠলো। চোখের সামনে যেন কয়েক সেকেন্ডের জন্য সর্ষে ফুল দেখতে পেলাম। জীবনে স্বপ্নেও কখনো কল্পনা করিনি যে আমার মতো একটা পুরুষ মানুষকে রোকেয়ার মতো স্ত্রী কোনোদিন এইভাবে গায়ে হাত তোলার সাহস দেখাতে পারে। আমি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রোকেয়া তখন রাগে থরথর করে কাঁপছে। ও আর নিজেকে ধরে রাখতে পারলো না, চিৎকার করে একদম হিংস্র বাঘিনীর মতো বলে উঠলো, এই কামলার বাচ্চা, তুই কোন সাহসে আবার এই বাসায় পা রাখার সাহস পেলি? হ্যাঁ, তোর মতো গ্রামের এক কামলা চাষা ছোট লোক, তোর এই ফ্ল্যাটে ঢোকার সাহস হয় কিভাবে? থাপ্পড়ের তীব্র ব্যথার চেয়েও রোকেয়ার মুখ থেকে বের হওয়া এই বিষাক্ত শব্দগুলো আমার বুকে তীরের মতো এসে বিঁধল। রোকেয়া আরো এক ধাপ এগিয়ে এসে একদম দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোর মতো একটা গ্রামের অশিক্ষিত কামলাকে যদি আমার বাবা দয়া না করতো, তবে তুই আজ গ্রামে গিয়ে মানুষের বাড়িতে সুইপারের কাজ করতি। বুঝলি কামলার বাচ্চা, আমার বাপের দয়ায় এই শহরে কোটি টাকার ফ্ল্যাটে থাকিস, আমার বাপের দয়ায় বাবুগিরি দেখাস, আর আমার সাথেই বেইমানি করিস রে ফকিরনির বাচ্চা। আমার বাবা ইচ্ছে করলে তোর মতো 10টা কামলাকে আমার এই জুতো পরিষ্কার করার জন্য মাইনে দিয়ে রেখে দিতে পারে। তোর এত বড় সাহস, আমার বাপের টাকায় অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করিস? বিয়ের পর থেকে তুই আমাকে শুধু কষ্টই দিয়ে এসেছিস, কখনো একটা ভালো কথা বলিসনি, কখনো ভালোবাসার নজরে তাকাসনি। আমাকে মানুষের সামনে নিয়ে যেতে তোর লজ্জা করতো, তাই না? আমি তোর একটু ভালোবাসা পাওয়ার আশায় সারাদিন পথ চেয়ে বসে থাকতাম। তোর চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলার সাহস পেতাম না, শুধুমাত্র আমার গায়ের রংটা কালো বলে। দিনের পর দিন তুই আমাকে অবহেলা করেছিস, কষ্ট দিয়েছিস। তুই ভেবেছিস আমার বাপের দেওয়া সুপারিশের চাকরি পেয়ে গ্রামের বলদ থেকে রাতারাতি হিরো হয়ে গেছিস, তাই না? আমার দেওয়া টাকায় তুই শহরের বাবুগুড়ি দেখাস। আমাকে ছাড়া যে তুই একটা আস্ত বলদ, গ্রামের অশিক্ষিত একটা চাষা, সেটা খুব শীঘ্রই হাড়ে হাড়ে টের পাবি। এখন বের হয়ে যায় বাসা থেকে, বের হ ফকিরনির বাচ্চা। আমার মুখে কোনো ভাষা ছিল না। অপমানে চোখের পানিতে ঝাপসা হয়ে আসা চোখ দুটো শুধু ফ্লোরের দিকে তাকিয়েছিল। কি বা জবাব দেব তাকে? এই 4 তলার বিলাসবহুল কোটি টাকার ফ্ল্যাটটাও তো ওর বাবা রোকেয়ার নামেই কিনে দিয়েছিল। এখানে আমার তো নিজের বলতে 1 ইঞ্চি জায়গাও নেই। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। গায়ে অফিস থেকে আসা সেই শার্ট প্যান্ট আর খালি পেটে অপমানের বোঝা নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে এলাম। পেছনের ভারী কাঠের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। ভেতরে রোকেয়া দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো। রাস্তায় এসে গালে হাত দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখের পানি আর থামছিল না। রাতে চেনা শহরের পথগুলোকে কেমন যেন অচেনা আর থমথমে মনে হচ্ছিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব আর অসহায় মানুষ মনে হচ্ছিল। মনে মনে ভাবলাম, আমাকে যে একদিন এমন অপমান সহ্য করে রাস্তায় নেমে আসতে হবে তা জীবনেও ভাবতে পারিনি। এখন আমি কোথায় যাব, কার কাছে আশ্রয় পাবো? ঠিক তখনই পকেটের মোবাইলটা উচ্চ শব্দে বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই দেখি সুমাইয়ার কল। মনটা বিষিয়েছিল, তাই প্রথমে ফোনটা ধরলাম না। কেটে যাওয়ার পর আবারও রিং হয়ে উঠল। তখন একটা গভীর শ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরলাম। ওপাশ থেকে সুমাইয়ার চিন্তিত গলায় বলে উঠল, কি ব্যাপার শাহেদ, এতবার কল দিচ্ছি, ধরছো না কেন? খুব ব্যস্ত নাকি? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। মনের মধ্যে এক অদ্ভুত চিন্তা খেলে গেল। এই মুহূর্তে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র সুমাইয়াই আমার ভরসা। আমি ভাঙা গলায় বললাম, আমি বাসা থেকে বের হয়ে পড়েছি সুমাইয়া, ঝগড়া করে একদম রাস্তায় চলে এসেছি। আমি আর ওই বাসায় ফিরবো না। কথাটা শুনে সুমাইয়া বেশ অবাক হয়ে বলল, মানে তোমার ফ্ল্যাট থেকে তুমি বের হয়ে আসলে কেন? ওই মেয়েটাকেই তো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়ার কথা ছিল, তুমি নিজে কেন চলে আসলে? সুমাইয়া তো আর জানেন না যে ওটা আমার ফ্ল্যাট নয়, ওটা রোকেয়ার বাবার কেনা ফ্ল্যাট, আর নামও রোকেয়ার। আমি লজ্জায় সত্যি কথাটা তাকে বলতে পারলাম না, চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে সুমাইয়া সান্ত্বনা সুরে বলল, ঠিক আছে, মন খারাপ করো না, তুমি রাতের মধ্যে কোনো একটা নিরাপদ জায়গায় থাকো, আমি কাল সকালে অফিসে এসে তোমায় একটা ভালো ব্যবস্থা করে দেব। ফোনটা রেখে দিলাম। সারা রাত ফুটপাতে বন্ধ দোকানের সামনে পায়চারি করে আর বেঞ্চে বসে কাটিয়ে দিলাম। অন্যদিকে পরদিন সকালে রোকেয়া আর সহ্য করতে না পেরে
কান্নাকাটি করে ওর বাবাকে ফোন দিল। ফোনে শুধু এটুকুই বলল, বাবা তুমি একটু তাড়াতাড়ি আমার বাসায় এসো। সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সারা রাত রাস্তায় থাকার পর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। অফিসের সামনে পৌঁছে দেখি গেটে এখনো বড় তালা ঝুলছে। কোনো উপায় না পেয়ে অফিসের সামনের বেঞ্চিতে একা একা বসে রইলাম। কিছুক্ষণ পর একটা রিক্সা এসে অফিসের সামনে থামলো। রিক্সা থেকে সুমাইয়া নেমে এলো। আমাকে ওরকম জুবুথুবু হয়ে বসে থাকতে দেখে সুমাইয়া কাছে এসে দাঁড়িয়ে বলল, আসো আমার সাথে। সুমাইয়া আমাকে কাছের একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসালো এবং বেশ কিছু নাস্তার অর্ডার দিল। তারপর টেবিলের উপর হাত রেখে বলল, তোমার কিন্তু কাল রাতে উচিত ছিল ওই মেয়েটাকে রাস্তায় বের করে দেওয়া। আর তুমি তোমার নিজের ফ্ল্যাট থেকে নিজে বোকার মতো বের হয়ে চলে আসলে কেন? আজই বাসায় গিয়ে ওকে বাসা থেকে বের করে দাও আর ডিভোর্স লেটার পাঠাও। সুমাইয়ার মুখ থেকে এমন কথা শুনে আমি ভেতরে ভেতরে চমকে উঠলাম। আসল সত্যিটা ঢাকতে আমি সুমাইয়াকে বানানো মিথ্যা কথা বললাম। সুমাইয়া এখন না, কয়েকদিন ওই বাসায় থাকুক ও, তারপর একবার ওকে ডিভোর্স দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিব। সুমাইয়া আমার হাতটা চেপে ধরে বলল, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডিভোর্স দাও শাহেদ। আর ওই বাসায় তোমার এক মুহূর্ত থাকার দরকার নেই। তুমি কয়েকদিনের জন্য একটা ভালো হোটেলে গিয়ে ওঠো, আমি সব দেখছি। আর ওইদিকে দুপুর দিয়ে রোকেয়ার বাবা হন্তদন্ত হয়ে ওদের বাসায় এসে হাজির হলেন। দরজা খুলতেই রোকেয়া তার বাবার বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলো। কেঁদে কেঁদে এতদিন ধরে চেপে রাখা সব সত্যি কথা, শাহেদের পরকীয়া, অহংকার, অফিসের কলিগ, শাড়ি কেনা আর সুমাইয়ার সাথে ছবি সব বাবার সামনে তুলে ধরলো। মেয়ের এই করুণ দশা আর কথাগুলো শুনে রোকেয়ার বাবার মুখটা রাগে লাল হয়ে উঠল। তিনি মেয়েকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, মা রে আমার, তুই এতদিন ধরে ওই কুলাঙ্গার ফকিন্নির বাচ্চার জন্য এত কষ্ট পাচ্ছিস, আমাকে আগে একটা বার বলিসনি কেন? রোকেয়া ফুঁপিয়ে উঠে বলল, আমি ভেবেছিলাম সন্তান দুটোর মুখের দিকে তাকিয়ে হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা, কিন্তু ও তো দিন দিন পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। রোকেয়ার বাবা রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বললেন, আমি ওই কুলাঙ্গারের জীবন একদম জাহান্নাম বানিয়ে ছাড়বো। ও কি ভেবেছে একটা সামান্য চাকরি করে বলে ওর বিশাল ডানা গজিয়ে গেছে? ও জানে না ওই চাকরিটা আমি আমার এক কথায় দিয়েছিলাম, আর আমার এক কথাতেই একদিনে ওই চাকরিটা খেয়ে ভাসিয়ে দিতে পারি। ওকে আমি রাস্তায় বসাবো। অপমানের চূড়ান্ত অধ্যায় যে কেবল শুরু হয়েছে। অফিসে বসে সুমাইয়ার মিষ্টি কথায় ভুলতে থাকা শাহেদ তা ঘুণাক্ষরেও টের পাচ্ছিল না।